এটা তুমি কি বললে মা? ভেবেছিলাম বাড়ির বড় হিসেবে তুমি এমন কিছু বলবে যাতে আসন্ন জলোচ্ছ্বাসে বাঁধ দেওয়া যায়, কিন্তু যেটা বললে তাতে তো কুল উজাড় হয়ে যাবে। বড় খোকা, দেখ বড় খোকা, জল যখন বাঁধের ওপর দিয়ে যায় তখন ওই ঝাঁপিয়ে পড়ে বাঁধটাকে না আটকে যতটুকু ঘটি বাটি আছে সেইগুলো নিয়ে পগার পার হওয়া উচিত, বুঝলি? না হলে ওই ঘটি বাটিও ওই জলের স্রোতে ভেসে বেরিয়ে চলে যাবে। আচ্ছা, তুই কি কোনো কারণে তোর ভাই বোনকে সম্পত্তির থেকে বঞ্চিত করতে চাইছিস? না হলে তোর এই ভাগাভাগিতে আপত্তিটা কিসের? কি প্রয়োজন তোর নিজের জেদটাকে ধরে রাখার? আমি তো বুঝতে পারছি না এতে সমস্যাটা কি। আর যখন দেখছিস যে এই ভাগাভাগির দিকেই পাল্লাটা ভারী, তখন তোর কিসের সমস্যা? ঠাম্মি, তোমাদের সকলের মাঝে কথা বলার জন্য আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সত্যি যদি আমার জন্য তোমাদের মধ্যে এই বাড়ি কিংবা এই সম্পত্তি নিয়ে অশান্তি হয়ে থাকে, তাহলে আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাব। কারণ এই বাড়ি কিংবা এই সম্পত্তির ওপর কোনো লোভ নেই আমার। তীর উল্টো দিক থেকে হলেও নিশানায় লেগেছে বলে মনে হচ্ছে। যে বাড়িতে তোমার স্থান নেই সেই বাড়িতে আমিও থাকবো না ফিরকি। আর কেউ না জানুক ঠাম্মি, তুমি তো জানো এই সম্পত্তি কিভাবে তিল তিল করে গড়ে উঠেছে। একসময় সুখিয়া স্ট্রিটে মিষ্টি মায়ের বাপের বাড়িতে তোমরা থাকতে। তারপর যখন মিষ্টি মায়ের বাবা মারা যান, সেই বাড়ি বিক্রি করে এই বাড়ি তোমরা করেছো। আর বাদবাকি যা কিছু স্থাবর সম্পত্তি রয়েছে তা তো বাবা নিজের হাতে তিলে তিলে গড়ে তুলেছেন। প্রথমে পার্টির কর্মী, তারপর নেতা, সেখান থেকে এমএলএ, আর আজ উনি একজন স্বনামধন্য মন্ত্রী হয়ে উঠেছেন। মাথার ঘাম পায়ে ফেলে আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। যে সম্পত্তি গড়ে তোলার পিছনে একটাই মানুষের অবদান, সেই সম্পত্তি কিভাবে ভাগ হতে পারে ঠাম্মি? অন্তত আইনি পদ্ধতিতে তো তা কখনো সম্ভব নয়। মা তো চুপ কর, বড়রা কথা বলছে তার মধ্যে কথা বলিস না। ছোট বলেই তো এতক্ষণ ধরে চুপ করে দাঁড়িয়েছিলাম মা, কিন্তু বড়রা যখন ভুল করে তখন ছোটদেরকে তো সেই ভুল শুধরে দিতে হয়। আর যখন আমি দেখতে পাচ্ছি এই বাড়ি ভাগ হতে চলেছে, সেটা দেখে আমি কি করে চুপ করে থাকবো মা? আর আমি নিজে একজন আইনের রক্ষক হয়ে এই অন্যায় আমার পক্ষে কিছুতেই মেনে নেওয়া সম্ভব না। যেই সম্পত্তির ওপর কারোর অধিকার নেই, সেই সম্পত্তি ভাগ হবার প্রশ্ন উঠছে কোথা থেকে? এই সম্পত্তির ওপর কারোর অধিকার নেই, এমনকি নীলাদ্রিরও নয়। এইখানে যা আছে তার সব কিছু শুধুমাত্র বাবা আর মিষ্টি মায়ের। ফিরকি, আমার বাড়া ভাতে ছাই দেওয়ার মতো ভুল করো না, তাহলে কিন্তু আমি সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। ও বাবা, এই মেয়ে তো দেখছি বাড়িতেই ওকালতি শুরু করে দিয়েছে। নীলাদ্রির সম্পত্তি সেটাই হবে যেটা ও নিজের যোগ্যতায় অর্জন করতে পারবে। আমি তোমার সাথে একমত ফিরকি। নিজের সবকিছু নিজেকে অর্জন করতে হয়। কাকাই, তুমি কোন অধিকারে আজ এই সম্পত্তির উপর দাবি করছো? কি কন্ট্রিবিউশন আছে তোমার এই পরিবারের উপর কিংবা এই পরিবারের সদস্যদের উপর? নিজের অধিকার দাবি করার আগে নিজের কর্তব্য পালন করতে হয়। তুমি কি তা কখনো করেছো কাকাই? ফিরকি, আর ঠাম্মি, আজ আমি একটা জিনিস থেকে অবাক হয়ে যাচ্ছি। যে বাবা আজ তোমাকে এই আসনে বসিয়েছিলেন,
সারা জীবন মিষ্টিমার বিরুদ্ধে গেল, কোনোদিনও তোমার বিরুদ্ধে যায়নি। আজ বাবার জন্মদিনে তুমি তাকে এভাবে একা করে দিলে, তার পাশে এসে দাঁড়ালে না ঠাম্মি? যত বড় মুখ নয় তত বড় কথা। চুপ! আমি কোনো বড় কথা বলিনি ঠাম্মি। যেটা বলেছি সেটা বলা খুব দরকার ছিল। আজকের দিনটাই কেন বেছে নিলে, যেখানে বাবা কোনোদিন ওই সংসার ভাঙতে চাননি? সারা জীবন নিজের কষ্টার্জিত উপার্জন পরিবারের সকলের মধ্যে সমান করে ভাগ করে দিয়েছে, শুধুমাত্র তোমাদের সকলকে হাসি খুশি দেখার জন্য। আর যেখানে মিষ্টিমা বাবার স্ত্রী হওয়া সত্ত্বেও হাজার অপমান সহ্য করেছেন, কোনোদিনও কোনো জিনিসের ওপর নিজের বলে দাবি করেননি, সেখানে আজ যখন এই সংসার অন্যায়ভাবে ভেঙে যাচ্ছে, সেটা দেখেও তুমি এইভাবে চুপ করে থাকবে ঠাম্মি? এই পুরো ঘটনাটাকে এইভাবে সাপোর্ট করবে? লক্ষ্মী, আজ আরো একবার বলতে বাধ্য হচ্ছি ভাই, তুমি যে মূল্যবোধ, যে শিক্ষা দিয়ে, যে একতার কথা বলে তোমার মেয়েকে বড় করে তুলেছ, মানুষ করে তুলেছ, আমরা সবাই নিজেদের খুব শিক্ষিত মনে করি, আমাদের ছেলে মেয়েদের সেভাবে মানুষ করতে পারিনি। চ আমি ঠিক আছে, করে যা পারফেক্ট আছি আমি। যা। কথাই শুনতে চায় না আমাকেও। আমি সব বুঝতে পারছি মধুজা, কিন্তু একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, বড় পিমনি হঠাৎ ড্রিঙ্ক কেন করলো? আরে আমিও তো বুঝতে পারছি না। আচ্ছা, গন্ধ না? মানুষ যখন দিগ্বিদিক জ্ঞান হারিয়ে ফেলে নন্দিনী, তখন সে সব করতে পারে, জানো। মানে আমি ভাবতাম আমার পরিবারটা এক সুতোয় গাঁথা। আজ বুঝতে পারলাম সবটাই অনেক কল্পনা ছিল আমার। সেই এক সুতোয় গাঁথা মালার ফুলগুলো যে কখন আলাদা হয়ে গেছে আমি টের পাইনি। আমি নিজে যা পাইনি সবসময় চেষ্টা করেছি সেগুলো সবাইকে দিতে। আজ দেখো আমার সে সমস্ত চেষ্টাই বৃথা হয়ে গেল নন্দিনী। ভাস্কর সিনহা রায়, রাজ্যের স্বনাম ধন্য মন্ত্রী, যে সবাইকে পেছনে ফেলে সমাজে নিজের একটা জায়গা করেছে, আজ দেখো তার হাত শূন্য। তার নিজের বাড়িতে কোনো সম্মান নেই। শোনো না, এতটা ভেঙে পড়ো না। তুমি তুমি দেখো, সব ঠিক হয়ে যাবে আবার। নিজেকে দস্যু রত্নাকর বলে মনে হচ্ছে নন্দিনী। যাদের জন্য প্রাণপাত করলাম, সেই ভাই, বোন, মা, তারাই বলছে সংসার ভাঙতে।
আমার দিকটা একবারও কেউ আমরা তোমার পাশে আছি, আমরা বিশ্বাস করি তোমায়। তুমি এইভাবে ভেঙে পড়ো না প্লিজ। বাবা, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমাদের কি হবে? বুঝবি না রে তোরা, মানে একেবারে নিজের কাছে হার। মানে আমি আজ নিজের কাছে হেরে গেলাম। আপনি হেরে যাননি বাবা, আপনাকে আমরা হেরে যেতে দেব না। আমি আপনাদের সকলের সামনে হাত জোড় করে ক্ষমা চাইছি, কারণ আজকের এই ঘটনা বা দুর্ঘটনা যাই বলেন না কেন, সেটার জন্য মনে হচ্ছে আমিই দায়ী। তবে আমার বিশ্বাস আমার মেয়ে ফিরকি আপনাদের দেওয়া কথা রাখবে। সে আপনাদের এই সংসার কিছুতেই ভেঙে যেতে দেবে না। আমি জানি ফিরকি যেভাবেই হোক তার কথা রাখবে। শুভ জন্মদিন ভাস্কর বাবু, ভালো থাকবেন আপনি। আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ। ফিরকি রে, আজ তোর জন্যেই আমি এমন একটা মানুষের চোখে নিজের জন্য সম্মান দেখতে পেলাম। আজ পর্যন্ত যে মানুষটা আমাকে অপমানে অপমানে ভরিয়ে দিয়েছিল, আজ সেই মানুষটার আমার প্রতি তার ভাবনা যে বদলেছে, তা কেবল তোর জন্য ফিরকি, তোর জন্য। আসি রে মা। আসি দিদি। মধুজামা, আসি। নীলাদ্রি বাবা, আসি। কেমন? হ্যাঁ, তোরা দাঁড়া, আমি যাচ্ছি। এমনিতেই এই বাড়ির যা অবস্থা, আমার এখানে থাকতে ভালো লাগছে না। হ্যাঁ,
পরিবার নিয়ে আমার যে ভুল ধারণা ছিল সেটা যখন কেটেই গেছে তখন আর নয়। এবার নিজেই শক্ত হাতে হাল ধরতে হবে। যা করার আমি করব। মাঝে মাঝে প্রবল ঝোড়ো হাওয়া এসে যেমন আকাশের কালো মেঘকে সরিয়ে দেয়, ঠিক তেমনই কখনো কখনো বড় সড়ো কোনো ধাক্কা মানুষের মধ্যে জমে থাকা অনেক কঠিন আস্তরণকে সরিয়ে দেয়। আমি আজকে এই মানুষটার সঙ্গে ঠিক সেরকমটাই হতে দেখলাম। অনেকদিন পর তোদের বাবাকে, আমার ভাস্করকে আবার সেই পুরনো চেনা রূপে দেখতে পেলাম। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, পরপিমনির এই অবস্থার জন্য কে দায়ী? আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ। আজ সত্যি আমার মাথাটা উঁচু হয়ে গেল রে ফিরকি। আজ তুই আমার জীবনটা সার্থক করে দিলি। আপনি? হ্যাঁ দিদি, একটা কথা বলার ছিল আপনাকে। দেখুন, মানে আমি না বুঝে না, আমি আপনাকে আর ফিরকিকে খুব খারাপ কথা বলেছি, অপমান করেছি। এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। না না, আপনি অনেক বড় মানুষ, আমার কাছে ক্ষমা চাই আর আমাকে ছোট করবেন না তো। কি বলছেন কি? আপনি তো বড় মনের মানুষ, আর সেটা প্রতি পদে আমাদের প্রমাণ দিচ্ছেন। কিন্তু এত রাত্রিরে আপনি একা একা যাচ্ছেন। দেখুন, আপনি হচ্ছেন আমাদের আত্মীয়, মানে সম্পর্কে আমার বেয়ান হন। এত রাত্রিরে আপনাকে একা কি করে ছেড়ে দিই বলুন তো? আপনি একদম চিন্তা করবেন, আমার কোনো অসুবিধা হবে না। এখান থেকে এইটুকু আমি এক্ষুনি পৌঁছে যাব। না 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 না, তা কি করে হয়? দেখুন, আপনি আমার সঙ্গে না গেলে আমি ভাববো আপনি আমাকে ক্ষমা করতে পারেননি। না না, সেই রকম কোনো ব্যাপার নেই, আমার কোনো অসুবিধা হবে না। দেখুন, আপনি যদি না যান আমি কিন্তু সত্যিই মনে করব আপনি আমাকে ক্ষমা করেননি। আচ্ছা চলুন। এক মিনিট, হেলমেটটা দিন। না এই নিন। ও কি করে পড়বেন? ব্যাগটা দিন, আমি ধরছি। মা, ড্যাড কেমন আছে? কেমন আর আছে, কাল সারাটা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। মানুষটা খুবই কষ্ট পেয়েছে। আমি জানি মা, বুঝতে পারছি। আর এটাই স্বাভাবিক। যাদেরকে এতদিন পরিবার বলে ভেবে এসেছে তারাই যদি স্বার্থপরের মতো সেই মানুষটার পাশ থেকে সরে যায় তাহলে কষ্ট তো হবেই। কিন্তু মা, কালকে এতগুলো খারাপের মধ্যেও কিন্তু একটা ভালো জিনিস ঘটেছে। কাল ড্যাড প্রথমবার ভালো আন্টিকে যোগ্য সম্মান দিয়েছে। আর জানো তো মা, আমার বিশ্বাস যে ফিরকি আমাদের মাঝে থাকলে সব খারাপ একদিন ভালো হয়ে যাবে। দেখো মিষ্টিমা, বাবা এলেন না? উনি কি আর চা খাবেন না? ললিতাদি,
উফ, একটু চা খাওয়াবে? আরে কি গো, আমার কথা শুনতে পাচ্ছ না? একটু কড়া করে চা খাওয়াও না, মাথাটা যা ধরেছে। উফ, তা তো ধরবেই, রাতে যা ডোজ পড়েছে, মাথা ধরার কি দোষ? রঞ্জিনী, এ কি তুমি এত সাত সকালে এখানে কি করছো? আমি তোমাকে নিয়ে যেতে এসেছি রঞ্জিনী, তোমার জিনিসপত্র এক্ষুনি গুছিয়ে নাও। কি মানেটা কি যে আমাকে নিয়ে যেতে এসছো? মানে কে আসতে বলেছে তোমায়? আমি সিধুকে ফোন করে আমি আসতে বলেছিলাম রঞ্জিনী। তুই তোর জিনিসপত্র গুছিয়ে এই বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যাবি। কিন্তু দাদা, আমি তোকে রিকোয়েস্ট করছি না রঞ্জিনী, এটা আমার অর্ডার।